আমরা আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব এবং যেমনটি সবাই জানেন প্রথম অধ্যায়ে আছে আমাদের পদার্থবিজ্ঞান এবং বিজ্ঞানের ইতিহাস এবং পদার্থবিজ্ঞান সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা। তো পদার্থবিজ্ঞানের ইতিহাস যদি আমরা শুরু করতে যাই, আমরা প্রথমেই দেখতে পাই যে আল মাসুদি নামের একজন বিজ্ঞানী রয়েছেন যিনি প্রকৃতির ইতিহাস সম্পর্কে একটি এনসাইক্লোপিডিয়া লেখেন। সেকালে আসলে ওনার জন্ম হয়েছিল 896 খ্রিস্টাব্দে। সেই সময় কিন্তু একটি এনসাইক্লোপিডিয়া লেখা অনেক বড় ব্যাপার। এরপরে লিওনার্দো দা ভিঞ্চি, আমাদের সবার প্রিয় আর্টিস্ট, তিনি 1500 শতকের শেষের দিকে পাখির ওড়া পর্যবেক্ষণ করে সেই সময় তিনি উড়োজাহাজের একটি মডেল তৈরি করেন। তারও কিন্তু প্রায় বেশ কয়েক শত বছর পরে আমাদের রাইট ব্রাদাররা উড়োজাহাজ আবিষ্কার করেন, কিন্তু তার আগে লিওনার্দো দা ভিঞ্চি আবিষ্কার করে গিয়েছেন। এরপর ধীরে ধীরে আসলে গ্যালিলিও সরণ, গতি, ত্বরণ এগুলো সম্পর্কিত সূত্র, তারপর জেমস ক্লার্ক, ম্যাক্সওয়েলের তাড়িত চৌম্বক তরঙ্গের সূত্র, নিলস বোরের পরমাণু মডেল, এগুলোর মাধ্যমে আসলে পদার্থবিজ্ঞানের উন্মেষটি সাধিত হয়। আর সব শেষে তিনজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী প্রফেসর আব্দুল সালাম, মার্কিন যুক্তরাষ্ট্রের শেভরন গন্টাসো এবং স্টিভেন ওয়াইবার, তারা একীভূত ক্ষেত্রতত্ত্বের বেলায় মৌলিক বলগুলো একত্রীকরণের ক্ষেত্রে তড়িৎ দুর্বল বল আবিষ্কার করে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। তো এখন আমরা এখানে পড়তে এসেছি পদার্থবিজ্ঞান। প্রশ্ন হচ্ছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যটা কি? পদার্থবিজ্ঞান আসলে বিজ্ঞানের একটি মৌলিক শাখা, যেখান থেকে আসলে সকল ধরনের বিজ্ঞান উৎসাহিত হয়েছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু দেখতে পাই না কেন, গাড়ি চলা থেকে শুরু করে নিজেদের হাঁটা চলা, বিভিন্ন ধরনের আবিষ্কার, উড়োজাহাজ, তারপর কম্পিউটার, এ ধরনের যে কোনো আবিষ্কার আমরা দেখি না কেন, সবগুলোর পেছনে কিন্তু পদার্থবিজ্ঞানের খুব বড় ভূমিকা রয়েছে। এবং এই পদার্থবিজ্ঞান আসলে একই না দুই খালি, একদম প্রথম দিককার গতিসূত্র থেকে শুরু করে নিউটনের মহাকর্ষ সূত্র হয়ে আজকে কোয়ান্টাম পদার্থবিজ্ঞান পর্যন্ত আসলে বিজ্ঞানের যেরকম উন্মেষ হচ্ছে সেটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রসায়ন বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এই সমস্ত ক্ষেত্রে আসলে আমরা পদার্থবিজ্ঞানের বিভিন্ন ব্যবহার দেখতে পাই। এখানে বিশেষ ধারণা রয়েছে স্থান এবং কাল। স্থানের জ্যামিতিক ধারণা প্রথম উপস্থাপন করেন ইউক্লিড, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন গণিতবিদ, যার কারণে আমাদের আসলে জ্যামিতির উদ্ভব হয়েছে। আমাদের চারপাশে যা আছে আসলে সেটাকেই তিনি স্থান বলেছেন। আর গ্যালিলিও তার স্মৃতিবিদ্যায় স্থান ও কালকে ব্যবহার করে তার গতি ও ত্বরণের সূত্রে ব্যবহার করেছেন। স্থানকালের ধারণা আরো স্পষ্ট পরিমাণগত রূপ গ্রহণ করেছে নিউটনের বলবিদ্যার মাধ্যমে। আর স্থান সম্পর্কে একটা কথা বলা হয় যে স্থানের যে কোনো এলাকা অন্য এলাকা থেকে অভিন্ন স্থান নিরপেক্ষ। আর নিউটনীয় স্থানকালের ধারণায় আমাদের মহাবিশ্বের ত্রিমাত্রিক স্থান ও ত্রিমাত্রিক সময় নিয়ে গঠিত, যেখানে সমস্ত ঘটনা ঘটছে এবং সমস্ত বস্তু ধারণ করা হয়েছে। এখন আমরা আমাদের পদার্থবিজ্ঞানের একদম প্রাথমিক একটি বিষয়, যেটার নাম হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি জিনিসটা আসলে কি? ভৌত রাশি হচ্ছে এই জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেগুলোকে আমরা বলে থাকি ভৌত রাশি। একদম সোজা বাংলায় যদি বলতে যাই, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন 1 কেজি চাল মাপি, আমরা যখন 100 মিটার স্প্রিন্টে দৌড় দিই, যখন আমরা চিন্তা করি যে আমার এতক্ষণ সময় লাগবে কারণ বাজার থেকে বছর মোড় পর্যন্ত যেতে, সবই কিন্তু আসলে ভৌত রাশির উদাহরণ। আমরা এক এক সময় যেমন প্রথম ক্ষেত্রে আমরা ভর মাপছি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দূরত্ব মাপছি, তৃতীয় ক্ষেত্রে আমরা সময় নিয়ে চিন্তা ভাবনা করছি। এই সবগুলোই আসলে ভৌত রাশি। তো ভৌত রাশিগুলোর মধ্যে আসলে দুটো ভাগ রয়েছে। প্রথম ভাগটা হচ্ছে, এক নম্বর হচ্ছে মৌলিক রাশি, আর 2 নম্বর হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশি আর লব্ধ রাশি এই দুটো জিনিস আসলে কি? আমি একদম সহজ যদি বলতে চাই, মৌলিক রাশি হচ্ছে একদম আমাদের প্রিমিটিভ যে রাশিগুলো, যেগুলো আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। মৌলিক রাশি মোট হচ্ছে 7টি মৌলিক রাশি রয়েছে। এই 7টি মৌলিক রাশি হচ্ছে, একটু মুছে দিই, 7টি মৌলিক রাশি হচ্ছে দূরত্ব বা দৈর্ঘ্য, যেটি বলি না কেন। দ্বিতীয়ত হচ্ছে ভর, তৃতীয়ত আসছে সময়, চতুর্থ আসছে তাপমাত্রা, এরপর হচ্ছে দ্বিপন তীব্রতা, এটি আলোড়ন গতির একটি রাশি। তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ, আর সবশেষে 7 নম্বরে থাকছে পদার্থের পরিমাণ।
এই সাথে হচ্ছে আমাদের মৌলিক রাশি। এদের বৈশিষ্ট্য কি? এদেরকে আসলে আমরা মানে এদেরকে ব্যাখ্যা করার জন্য আসলে অন্য কোনো রাশির আমাদের কোনো প্রয়োজন হয় না। যেমন দূরত্ব বা দৈর্ঘ্য, এটাকে আমরা কি দিয়ে পরিমাপ করছি? আমরা মিটার বলে পরিমাপ করছি। আমরা চিন্তা করছি যে এখানে 100 মিটার দৈর্ঘ্য, এটা ব্যবহার করার জন্য কি আবার মানে এটাকে পরিমাপ করার জন্য কি আবার অন্য কিছু প্রয়োজন হচ্ছে? মোটেও না। ঘর যখন আমি পরিমাপ করছি, আমি দাঁড়িপাল্লার এক পাশে হয়তো 1 কেজি আলু রাখছি, ডান পাশে 1 কেজি একটা বাটখারা রাখছি। আর কোনো কিছু আমাদের ব্যবহার করতে হচ্ছে? আমাকে কি এটা দূরত্ব বা সময়টা নিয়ে চিন্তা করতে হচ্ছে? হচ্ছে না। কারণ এগুলো প্রত্যেকটাই হচ্ছে একই, এগুলো প্রত্যেকটা হচ্ছে ইটসেলফ তারা নিজেদেরকে ব্যাখ্যা করে, সেজন্য এর হচ্ছে মৌলিক রাশি। মৌলিক রাশি থেকে যেসব জিনিস মৌলিক রাশি থেকে যেগুলো আসে, যে সমস্ত রাশি আছে সেগুলো হচ্ছে লব্ধ রাশি। যেমন একটি লব্ধ রাশির পরিমাণ হচ্ছে একটি লব্ধ রাশির পরিমাণ হচ্ছে গতিবেগ। গতিবেগ সম্পর্কে যখন আমি বলতে চাই, আমি কি বলি যে মনে করুন মাইকের সমাকারের গাড়ি, সেই গাড়িটি প্রতি ঘন্টায় 350 কিলোমিটার স্পিডে যাচ্ছে। এখন কিন্তু খেয়াল করুন, আমি প্রথমে বলছি প্রতি ঘন্টায়, তার মানে আমার সময় একটু একটা ব্যবহার হচ্ছে, এবং দ্বিতীয়ত আমি 350 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছি, তার মানে কিন্তু দূরত্ব যাচ্ছে। দুটো মৌলিক রাশি এখানে ব্যবহার হচ্ছে, যার ফলে এটাকে আমরা বলবো লব্ধ রাশি। এখন এইসব জিনিস আমরা পরিমাপ করছি, পরিমাপের জন্য আসলে আমাদের একক দরকার। এককটা আসলে কি? একক হচ্ছে একটা প্রামাণ্য, এখন প্রামাণ্য রাশি বলতে পারেন, একটা স্পেসিফিক পরিমাণ যেটাকে আদর্শ ধরে আমরা অন্যান্য জিনিস পরিমাপ করে থাকি। যেমন দূরত্বের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কেজি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এ ধরনের এককগুলোকে আমরা আসলে পরিমাপ করে থাকি। এখন এই যে এককগুলো নির্ধারণ করা হচ্ছে, এই এককগুলো আছে কোথায়? প্রধানত মৌলিক রাশির যে এককগুলো সেগুলো একটি বিশেষভাবে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে, সেগুলো সম্পর্কে আইএসও এর একটি বিশেষ মতবাদ রয়েছে, মানে মতবাদ দেওয়া রয়েছে। যেমন 1 মিটার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শূন্যস্থানে আলো 1/2997945 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা 1 মিটার বলি। আমি সুবিধার জন্য লিখে দিচ্ছি 1/2992458। আলোর গতিবেগ আমরা যদি প্রচন্ড দ্রুত গতিতে যায়, তো সেই গতির 1/299792458 এই অংশটাকে আমরা বলি হচ্ছে 1, এই অংশটাকে আমরা বলি 1 মিটার। এর বাইরে তারপর আছে আমাদের ভর। ভরের এককটা আসলে কি? ভরের একক বলতে ফ্রান্সের স্যালভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট মেজার্সে একটা প্লাটিনামের সিলিন্ডার, প্লাটিনাম লিথিয়াম সংকর ধাতু তৈরি একটি সিলিন্ডার রক্ষিত আছে। এই সিলিন্ডারের ওজন হচ্ছে 1 কেজি। তারপর যেমন তাপমাত্রা একক হচ্ছে কেলভিন, কেলভিনটা বলা হচ্ছে পানির তৈরি কিন্তু তাপমাত্রা 273.16 থাকে 1 কেজি বলা হয়। আরেকটি বিষয় আমরা দেখো, সেটা হচ্ছে মাত্রা। মাত্রা ব্যাপারটা শুধু কি? মাত্রা হচ্ছে এমন একটা রাশি যেটা আসলে মৌলিক, মাত্রাকে রাশি বলো মানে মাত্রা হচ্ছে আমরা একটা সিম্বল যেটা হচ্ছে একটা মৌলিক রাশিকে এক্সপ্রেস করে। তো মাত্রা সম্পর্কে আমরা একটু দেখবো। যেমন দূরত্বের মাত্রা হচ্ছে আমরা দূরত্বের মাত্রাকে এন দিয়ে লিখি, ভরের মাত্রাকে আমরা লিখি হচ্ছে এন দিয়ে, সময় মাত্রা আমরা লিখি হচ্ছে টি দিয়ে। তারপর তাপমাত্রার যে মাত্রা সেটা আমরা লিখি হচ্ছে থিটা দিয়ে, ক্যাপিটাল থিটা। তারপর বিপদ তীব্রতার মাত্রা আমরা লিখি হচ্ছে জে, তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে আই, এবং পদার্থের পরিমাপের যে মাত্রা সেটাকে আমরা বলি এন। বস্তুত মৌলিক রাশির এই কতগুলো মাত্রা রয়েছে। আর লব্ধ রাশি যেমনটি বলেছি যে লব্ধ রাশি হচ্ছে একাধিক মৌলিক রাশির সমষ্টি, সে কারণে লব্ধ রাশির মাত্রাগুলো একাধিক মৌলিক রাশি থেকে আসে। যেমন আমরা যদি বলি গতিবেগ, গতিবেগ হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়। দূরত্ব বাই সময় আমরা যদি হিসাব করি, দূরত্বের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে গতিবেগের মাত্রা হবে এল টি ইনভার্স। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের পরিমাপ সম্পর্কে দেখলাম। তো এইসব পরিমাপের বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে আমরা এখন আলোচনা করবো। একদম সিম্পল, আমরা যদি একটা পরিমাপের যন্ত্রের কথা চিন্তা করি, সেটা আসলে কি? একটা স্কেল কিংবা একটা দাঁড়িপাল্লা কিংবা সময় পরিমাপের জন্য আমার হাতে ঘড়িটা, এই সমস্ত জিনিস হচ্ছে পরিমাপের খুবই সাধারণ কতগুলো জিনিস। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, বিশেষত আমরা দেখি বিজ্ঞানের বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টগুলোর ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, যেগুলো আসলে সূক্ষ্মতম পরিমাপের জন্য ব্যবহার করা হয়। তো সেরকম কিছু যন্ত্র রয়েছে। আমরা যেমন বলতে পারি যে ভার্নিয়ার স্কেল,
পরিমাপের জন্য আমরা দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহার করি ভার্নিয়ার স্কেল। তারপর আমরা ব্যবহার করতে পারি স্ক্রু গজ। তারপর তোমাদের বিভিন্ন বস্তুর ওজন যখন আমরা বের করতে যাই, সেই ওজনটা আমরা বের করি স্পিন নীতি দিয়ে। এই ধরনের যন্ত্রপাতিগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা আসলে অনেক সময় সূক্ষ্ম কিছু পরিমাপ করতে পারি, আর অনেক সময় আসলে আমাদের কোনো উপায় থাকে না যে অন্য কোনো উপায় আমরা কোনো ওজন বা অন্য কোনো পরিমাপ বের করতে পারি কিনা। এখন আসি আমরা এখানকার প্রথম সৃজনশীল প্রশ্নে। এই প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে যে আমাকে বলা হয়েছে একটা ছেলের কথা, যার নাম হচ্ছে রাশেদ। সেটা সত্য কিনা স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য মেপে পেন্সিলটার দৈর্ঘ্য নির্ণয় করলো। তার বন্ধু সুজন বললো এই পরিমাপটা সঠিক নাও হতে পারে। রাশেদ বললো যে স্কেল দিয়ে কয়েকবার পরিমাপ করে সে একই ফল পেয়েছে। তার শিক্ষকের কাছে গেলে শিক্ষক তাদের ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে বলেন, আর রাশেদ ভার্নিয়ার স্কেলের সাহায্যে সঠিক তথ্য পরিমাপ করলো। প্রথম প্রশ্ন হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কি? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে যদি ভার্নিয়ার স্কেল এঁকে দেখেন, ভার্নিয়ার স্কেল মোটামুটি এই ধরনের। ভার্নিয়ার স্কেল মোটামুটি আমরা ধরলাম যে এটা হচ্ছে 1 ইঞ্চি। এটা হচ্ছে মূল স্কেল। ভার্নিয়ার স্কেল হচ্ছে একটা স্লাইডিং স্কেল, যেটার পাশাপাশি থাকবে, এবং এর মোট দৈর্ঘ্য হবে হচ্ছে আমার যে প্রধান স্কেল সেটা সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে কিছু কিছু পরিমাণ ছোট। তো ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। যেমন এই ভার্নিয়ার স্কেলে আমরা দেখতে পাচ্ছি একদম ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য হচ্ছে 0.1 ইঞ্চ, এবং ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে 10। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.01। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন? কোন রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন? একক আসলে আমরা যেমনটা কিছুক্ষণ আগে বলেছি যে একক হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। আমরা যদি না জানতাম যে আমরা মনে করলাম বাজারে গেলাম, বাজারে গিয়ে আমরা 1 কেজি আলু চাইলাম, আমরা যদি না জানি 1 কেজি পরিমাণটা আসলে কি ধরনের, তাহলে কিন্তু দোকানদার আমাকে সরাসরি ঠকিয়ে দিতে পারে। তো সেজন্য আমাদের এককের প্রয়োজন এবং সুনির্দিষ্ট কিছু এককের প্রয়োজন, যে এককগুলো ব্যবহার করে আমরা পরিমাপ করতে পারি। 3 নম্বর বলা হচ্ছে ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। ভার্নিয়ার স্কেল আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে পুরো 1 ইঞ্চি হচ্ছে, ভার্নিয়ার স্কেলটা এখানে পুরো 1 ইঞ্চির 1/9 পর্যন্ত এসেছে, অর্থাৎ এইটুকু যে ডিস্টেন্স হচ্ছে 0.9 ইঞ্চ। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলে এখানে টোটাল 10 ভাগ হচ্ছে। ভার্নিয়ার স্কেলের 10 ভাগ হচ্ছে 0.9 ইঞ্চ, এবং মূল স্কেলের পুরো ভাগ হচ্ছে 1 ইঞ্চ। এখান থেকে আমরা দৈর্ঘ্যটা বের করতে পারবো। সবশেষে রাশেদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সঙ্গতিপূর্ণ ছিল কিনা যুক্তি সহকারে লিখব। এখানে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমরা যখন স্কেল দিয়ে পরিমাপ করি তখন এটার হিসাবটা আসলে আমাদের জন্য খুব একটা অ্যাকুরেট হয় না সাধারণত। কারণ দেখা গেল আমরা স্কেল দিয়ে একটা পরিমাপ করলাম, দেখা গেল 1 ইঞ্চি এখান পর্যন্ত এসেছে, আমি পরিমাপ করে দেখতে পেলাম যে আমি একটা দণ্ড পরিমাপ করছি, সেটা হয়তো খানিকটা বাইরের দিকে বেরিয়ে গেল, যেটা আসলে কোনো দাগের বরাবরই হচ্ছে না। এরকম ক্ষেত্রে আমি কি হিসাব করবো? এটা কি অর্ধেক এগিয়েছে, নাকি কিছু অল্প এগিয়েছে, নাকি কিছু বেশি এগিয়েছে? সেই জন্য স্কেল দিয়ে যখন পরিমাপ করা হয় সেখান থেকে ভুল হওয়াটা স্বাভাবিক। তো ভার্নিয়ার স্কেল দিয়ে যখন পরিমাপ করা হয় সেখানে ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, তবে সেখানে ভুলের পরিমাণটা কিছুটা কম থাকবে। সেজন্য আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে বেটার পরিমাপ করতে পারি।
তো আজকের আলোচনা এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।